আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবং আমরা যারা এই অনলাইন ক্লাসের শরণাপন্ন হয়েছি, মূলত আমাদের আদর্শ কলেজের গভর্নিং বডির মাননীয় হুইপ মহোদয় জনাব ইকবালুর রহিমের উদ্যোগে আমরা এই ক্লাসগুলোর আয়োজন করেছি শুধুমাত্র তোমাদের ক্লাসের সুবিধার্থে। তো আজকে আমরা সমাজকর্ম বিষয়ে আলোচনা করব। আমি মোসাম্মদ নাদিরা বেগম, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়। আমি তোমাদেরকে আজকে নৃবিজ্ঞান পরিচিতি বিষয়টি নিয়ে বিষয়ের একটা অধ্যায় উপর আলোচনা করব। তো এটা বেসিক্যালি দ্বিতীয় বর্ষের, তোমাদের কোর্স কোড হচ্ছে 222107 এবং সেটা হচ্ছে অধ্যায় 3। তো 3 অধ্যায়ে আমরা যে অধ্যায়টা নৃবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে সংস্কৃতি, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে কয়েকটা স্থির চিত্র সঙ্গে পরিচিত হই। এখানে দেখো কয়েকজন বাচ্চা একসাথে মিলে খেলছে। এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার এবং বিশ্বের কালচারের একটা অংশ, সেটা হচ্ছে নাচ। এই বিষয়টার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। এখানে বাঙালি অভিনব যে বীজ বপন, চারা বপনের একটা ছবি, কৃষক বীজ বুনছে। আরেকটা হচ্ছে খাবারের ছবি, অর্থাৎ আমরা যারা বাঙালি, এশিয়া উপমহাদেশে এই ভোজনের উপর একটা বিশেষ আমাদের ঐতিহ্যবাহী খাবার আছে, সেই খাবারের উপর একটা চিত্র। আরেকটা হচ্ছে তোমাদের কৃষক হাল চাষ করছে গরু এবং লাঙলের মাধ্যমে। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী ছবি, যে কৃষক তার জমি চাষ করছে লাঙল এবং গরু দিয়ে। আরেকটা সেটা হচ্ছে মেলার একটা ছবি। এই ছবিটার সঙ্গে আমরা এখন সবাই কম বেশি পরিচিত। এই ছবিগুলো থেকে আসলে আমরা কি জানতে পারি? এই ছবিগুলো আসলে আমাদেরকে কি নির্দেশ করে? এটা আসলে একটা মানুষের জীবন প্রণালী, অর্থাৎ একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের দৈনন্দিন জীবনে কি কি ব্যবহৃত হয়। খাবার আসে, তারপরে তোমার উৎপাদন আসে, তারপরে তোমার অন্যান্য সকল যে বিষয়গুলা, সেই বিষয়গুলোই হচ্ছে আমাদের সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি মানুষের একটা জীবন প্রণালী। এখন দেখো, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী। সাধারণ সমাজের মানুষের জীবনযাপনের ধারাকেই বোঝায়। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজন পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, সাহিত্য, শিল্পকলা প্রভৃতি হচ্ছে সংস্কৃতির অন্তর্গত। অর্থাৎ সংস্কৃতিকে আমরা বেসিক্যালি আমাদের মৌলিক যে ধারা, মৌলিক যে প্রয়োজন, সে প্রত্যেকটার অংশই হচ্ছে একটা আমাদের এই মূল সংস্কৃতির অংশ। সংস্কৃতি কোথা থেকে আসলো? সংস্কৃতির উৎপত্তি কোত্থেকে? সংস্কৃতি কৃষ্টি শব্দের আবিধানিক যেটা অর্থ, সেটা হচ্ছে মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। উৎকর্ষটা হচ্ছে একটা মানুষের শৈল্পিক চর্চা বলো, তারপরে সেটা একটা মানুষকে একটা বিশেষ জায়গায় যেতে হলে তার জ্ঞান অর্জন, কলা, শিল্প সব কিছুকেই তার অর্জন করতে হয়, সেটাই হচ্ছে তার উৎকর্ষ। সংস্কৃতিকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কালচার। এই শব্দটি ল্যাটিন কলোরে থেকে এসেছে। ইংরেজি কালচারের প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটি 1922 সালে বাংলায় ব্যবহার শুরু হয়। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সংস্কৃতির সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন যে কালচার ইজ হোয়াট উই আর। আমরা আসলে যা, তাই আমাদের সংস্কৃতি। এখানে নৃবিজ্ঞানী ইভি টেইলর বলেছেন যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মোরালস, ল, custom and other capabilities and acquired by men as a member of society. অর্থাৎ ইভি টেইলর এখানে বলছেন যে জ্ঞান বিজ্ঞান, আমরা যে জ্ঞান অর্জন করি সেটাকে, সেই বিজ্ঞান আমাদেরকে কি আবিষ্কার করেছে,
সেটা সেটা আমাদের আচরণে ব্যবহার করছি কিংবা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছি। আমার বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন এবং অনুশীলন ও অভ্যাস যা মানুষ কোনো এক সমাজের পরিবেশে আয়ত্ত করে, সে সব কিছুই সমাজের সংস্কৃতি। সংস্কৃতির প্রকারভেদ, আসলে আমরা সংস্কৃতিকে কিভাবে দেখি, কয়ভাবে দেখি, মানে কি প্রকারভেদ আছে সংস্কৃতি। তো ক্লাসিফিকেশন অফ কালচারের ক্ষেত্রে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল কালচার আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি যেটা আমরা দেখতে পাই কিংবা সবসময় আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ এই যে আমরা এখন আইসিটি ক্লাসে যে আমাদের একটা প্রজেক্টর মেশিন, এটা হচ্ছে বস্তুগত, অর্থাৎ যন্ত্রপাতি। বাড়ি, এই যে ইনফ্রাস্ট্রাকচার, যে কলেজটা দেখছো, এটা একটা বস্তুগত সংস্কৃতি। খাদ্য যেটা আমরা খাই, জামা কাপড়, আসবাব, এটসেট্রা। তো অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে আসলে যেটা দেখা যায় না, চোখে দেখা যায়, সেটা হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ আমাদের ভ্যালুজ। আমরা যেটা একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ আছে এখানে তোমার সাহিত্য থাকবে, বিজ্ঞান থাকবে, আইন থাকবে, যেগুলো মূলত দেখা যায় না। তাহলে আমরা বস্তুগত সংস্কৃতি সম্পর্কে কয়েকটা ইমেজ দেখি। সেটা হচ্ছে, দেখো এখানে একটা সুন্দর বাড়ির ছবি আছে, এখানে মাটির তৈজসপত্র আছে যেটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। একটা ট্রাক্টর, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি, পুরাতন যন্ত্রপাতিকে বর্জন করে আমরা নতুন যন্ত্রপাতিকে গ্রহণ করেছি। তাহলে দৃশ্যমান জগতে যা কিছু চোখে পড়ে তাই বস্তুগত সংস্কৃতি, এটি মূলত বাস্তব বস্তুকে নির্দেশ করে। অবস্তুগত সংস্কৃতি মানুষের ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা, চাল চলন, গঠন, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস প্রভৃতিকেই বোঝায়, অর্থাৎ আমাদের মোরাল, অর্থাৎ আমরা যা ভিতর থেকে মানে অনুভব করি সেটাই হচ্ছে আমাদের অবস্তুগত সংস্কৃতি। অধিগন্ত মানুষের সব বিমূর্ত সৃষ্টি, যেমন ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, আইন, নীতি, আদর্শ ইত্যাদি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির একটা পার্থক্য আমরা দেখে নিই। সেটা হচ্ছে, বস্তুগত সংস্কৃতি মানুষের জীবনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, অর্থাৎ সরাসরি জড়িত। অবস্তুগত সংস্কৃতি মানুষের জীবনকে পরোক্ষভাবে প্রভাবিত করে, অর্থাৎ আমরা যেটা সরাসরি দেখতে পাই না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সব সময় ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণস্বরূপ যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, গাড়ি ইত্যাদি। মানে অবস্তুগতের ক্ষেত্রে হচ্ছে শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি, ভাষা ইত্যাদি। বস্তুগত সংস্কৃতিকে দেখা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে সরানোও যায়, অর্থাৎ পোর্টেবল, অর্থাৎ তুমি এখানে যা চাচ্ছ একটা টেবিল, এই টেবিলকে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারছি। পাশাপাশি অবস্তুগত সংস্কৃতি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না। যেমন আমার মূল্যবোধ বলো, সাহিত্য বলো, সঙ্গীত বলো, যেটা আমি ধারণ করি সেটাকে কিন্তু এক জায়গা থেকে একজন থেকে আরেকজনের ক্ষেত্রে স্থানান্তর করা সম্ভব হয় না। বস্তুগত সংস্কৃতি বৈষয়িক এবং অবস্তুগত সংস্কৃতি ভাবগত। বস্তুগত সংস্কৃতি বাহ্যিক দিকের পরিবর্তন ঘটায়, অবস্তুগত সংস্কৃতি মানসিক দিকের পরিবর্তন ঘটায়। বস্তুগত সংস্কৃতি দ্রুত পরিবর্তনশীল, অবস্তুগত সংস্কৃতি অপেক্ষাকৃত ধীর পরিবর্তনশীল। সংস্কৃতির কতিপয় প্রত্যয়, অর্থাৎ আমরা যে নৃবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে সংস্কৃতিকে জানি, সেই সংস্কৃতিকে আরও কয়েকটা প্রত্যয়ে ভাগ করা যায়। সেটা হচ্ছে সাংস্কৃতিক শূন্যতা বা ব্যবধান, যেটাকে আমরা বলি কালচারাল ল্যাগ। আরেকটা হচ্ছে সাংস্কৃতিক বিবর্তন, অর্থাৎ কালচারাল রেভুলেশন। আরেকটা হচ্ছে উপসংস্কৃতি, সাবকালচার। সাংস্কৃতিক দ্বন্দ্ব, কালচারাল কনফ্লিক্ট। সাংস্কৃতিক পরিবর্তন, কালচারাল চেঞ্জ। এবং সাংস্কৃতিক সার্বজনীনতা, ইউনিভার্সালিটি, অর্থাৎ কালচারাল ইউনিভার্সালিটি। সাংস্কৃতিক শূন্যতা বা সাংস্কৃতিক ব্যবধান সম্পর্কে আমরা যা জানি সেটা হচ্ছে নানাবিধ আবিষ্কার ও উদ্ভাবনের ফলে সমাজের অবস্তুগত দিক, যেমন ধর্ম, শিক্ষা, মূল্যবোধ প্রভৃতি অপেক্ষা বস্তুগত দিক, যেমন বাসস্থান, হাতিয়ার, তৈজসপত্র প্রভৃতি দ্রুততর গতিতে পরিবর্তিত হয়। ফলে বস্তুগত অংশের সঙ্গে অবস্তুগত অংশের ব্যবধান সৃষ্টি হয়। বস্তুগত সংস্কৃতি সম্পর্কে তোমাদের যে ধারণাটা আমরা দিলাম, যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে সাংস্কৃতিক যে ব্যবধানটা তৈরি হয় সেটা হচ্ছে, যেখানে তৈরি হয় সেটা হচ্ছে আমরা যা লালন করি না কেন সেটা কিন্তু বেসিক্যালি একটার সঙ্গে কিন্তু আরেকটার সম্পর্ক, পারস্পরিক মিথস্ক্রিয়াটা কিন্তু সহসা সম্ভব হয় না। যেমন ধরো একটা সময় মানুষ মানে
একটা জিনিস গ্রহণ করেছিল। যেমন আমরা লাঙল চাষ, অর্থাৎ লাঙলের যে চিত্রটা দেখলাম, সেই লাঙল দিয়ে একটা সময় জমি চাষ করতো যখন, তখন কৃষক কিন্তু ওইটাতে অভ্যস্ত ছিল। যখন আমরা ট্রাক্টর আসলো, ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু এই গ্রহণযোগ্যতাটা সবাই পায়নি সেভাবে, মানে গ্রহণযোগ্য করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে দুই পারস্পরিক যে সময়ের একটা ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু একসময় কিন্তু মানুষ গ্রহণ করতে পারে না, তখনই কিন্তু শুরু হয় এই সাংস্কৃতিক ব্যবধানটা। বিবর্তন, বিবর্তন কি? বিবর্তন হচ্ছে, তোমরা এই ইমেজের সঙ্গে তোমরা দেখো, যেখানে ডারউইনের দ্য অরিজিন স্পেসিসে মানব সংশ্লিষ্ট তথ্য দেওয়া আছে, যে মানব জন্মের সৃষ্টিকাল, সেই সৃষ্টিকাল থেকে অদ্যাবধি মানুষ এখন আধুনিক প্রযুক্তির সময়ে যে মানুষ কী ব্যবহার, মানে আবিষ্কার করছে কিংবা কী ব্যবহার করছে, তার একটা চিত্র এখানে দেয়া আছে। অর্থাৎ আদিম মানুষ যে হাতিয়ার দিয়ে তার খাদ্য সংগ্রহ শুরু করে, যন্ত্রপাতি দিয়ে যে খাদ্য সংগ্রহ শুরু করতো, তার পরবর্তীতে কিন্তু এই কম্পিউটার বলো, তারপরে আধুনিক প্রযুক্তি বলো, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জমি চাষ বলো, এগুলো সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে একটা রেভলিউশনের মাধ্যমে। অর্থাৎ এটা একটা সাংস্কৃতিক বিবর্তন। তো সাংস্কৃতিক বিবর্তন বলছে যে এমন একটি জীববৈজ্ঞানিক প্রক্রিয়া যেখানে ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যে ক্রমপরিবর্তনকে বোঝায়। আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে উপসংস্কৃতিও কিন্তু এখানে আছে। অর্থাৎ উপসংস্কৃতি বলতে হচ্ছে একটা গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীতে যখন একটা সংস্কৃতি ব্যবহার হয়, অর্থাৎ আমরা বলি না যে শহর থেকে যে উপশহরে মানুষ বসবাস করে, তখন কিন্তু মূল যে কালচার, সেই কালচারটা কিন্তু উপশহরে গিয়ে কিন্তু তাদের মতো করে ভিন্ন মাত্রায় সেই কালচারটা পরিচালিত হয়। তাহলে আমাদের কিছু মূল কালচার নিয়ে তারা যখন নতুন কালচার শুরু করে, তখন সেটাকে বলে সাব কালচার। উপসংস্কৃতি বলতে বোঝায় সমাজের কোনো বিশেষ জনগোষ্ঠীর মূল্যবোধ এবং অনুশীলন যা বৃহত্তর সংস্কৃতি থেকে ভিন্ন। যে কোনো জটিল সমাজে অনেক ধরনের উপসংস্কৃতি বিরাজ করে। উপসংস্কৃতি গড়ে উঠতে পারে পেশা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। সামরিক বাহিনী বা চিকিৎসা বিদ্যা, নরগোষ্ঠীগত বা এথনিক গোষ্ঠীর মধ্যে উপসংস্কৃতি লক্ষ্য করা যায়। বিশেষ করে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর মধ্যেও তা বিরাজ করে। তাহলে আমরা যে সেনাবাহিনীর কথা উল্লেখ করেছি, সেনাবাহিনীদের তাদেরও কিন্তু নিজস্ব কালচার আছে। ওরা কিন্তু আমাদের কালচারটাকে কিন্তু তারা সেভাবে গ্রহণ করে না, তাদের নিজস্ব কালচার নিয়ে তারা থাকে। অর্থাৎ আমাদের কালচারকে তারা কিন্তু তাদের নিজস্ব কালচার হিসেবে ব্যবহার করে না। সেক্ষেত্রে দেখো সাংস্কৃতিক দ্বন্দ্ব, যে কালচারাল কনফ্লিক্টকে কীভাবে দেখা যায়, যে কালচারাল কনফ্লিক্ট ইজ এ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট অকার্স when different culture, values and beliefs clash. It has been used to explain violence and crime. অর্থাৎ এখানে বলছে যে সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে দুটি সাংস্কৃতিক অংশের আংশিক গ্রহণ বা আংশিক বর্জনকে কেন্দ্র করে সৃষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর আভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্বকে বোঝায়। সেটা তোমার ভায়োলেন্স হতে পারে। অর্থাৎ আমরা যে নির্যাতনের শিকার হই সমাজে বিভিন্ন নারী, সেই নারীর যে নির্যাতন এবং তারা যে নারীর নির্যাতন কর্তৃক যে অপরাধ, সেই অপরাধগুলো কিন্তু আমরা যারা সোসাইটিতে বসবাস করি, সোসাইটি কিন্তু সেটাকে স্বাভাবিকভাবে নেয় না। পরবর্তীতে এটা রেভলিউশনের মাধ্যমে হোক আর যেভাবে হোক, সমাজ কিন্তু পরবর্তীতে এই আন্দোলনকে সক্রিয় করে নারী আন্দোলনের রূপ নিয়ে পরবর্তীতে কিন্তু এই ভায়োলেন্সের বিপক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি সরকার গ্রহণ করেছে। এখন নারীরা যেভাবে সমাজে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই নিরাপত্তাহীনতাটা কিন্তু এখনকার সময়ে কিন্তু অনেকটাই রিমুভ হয়ে আসছে, শুধুমাত্র রেভলিউশনের কারণে। এই কনফ্লিক্টটা একসময় ছিল, কিন্তু রেভলিউশনের মাধ্যমে এটা এখন সমাজে নারীরা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। সাংস্কৃতিক সার্বজনীনতা অর্থাৎ ইউনিভার্সালিটি আসলে কি? যে সাংস্কৃতিক সার্বজনীনতা বলতে পৃথিবীর সকল সমাজের মানুষের মধ্যে প্রচলিত একই সংস্কৃতির ধরনকে বোঝায়। এখানে যে চিত্রটা তোমরা দেখছো, সেটা হচ্ছে একটা মেলার চিত্র কিংবা একটা উৎসবের চিত্র কিংবা একটা গ্যাদারিংয়ের চিত্র। অর্থাৎ সবাই একসাথে মিলিত হয়েছে। অর্থাৎ এই চিত্রটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সেটা হচ্ছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই শোভাযাত্রাটাকে কি মিন করে? অর্থাৎ সারা বিশ্বের মানুষ যেন আমরা যারা পহেলা বৈশাখ বাঙালিরা উদযাপন করি, তেমনি
ফার্স্ট নিউ ইয়ার 31-এর পরে যে আমরা যে ফার্স্ট নিউ ইয়ার পালন করি, সেটা কিন্তু সারা বিশ্বের মানুষ, বিভিন্ন ধর্মীয় মানুষরা এটা পালন করে থাকে। অর্থাৎ নববর্ষ সবাই যার যার অবস্থান থেকে পালন করে। অর্থাৎ নববর্ষের উদ্দেশ্যই হচ্ছে সারাটা বছর যেন আমরা সবার জন্য মঙ্গল কামনা করি। তো সেক্ষেত্রে এই সার্বজনীনতাটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, সবার জন্য উন্মুক্ত। তাহলে অর্থাৎ সংস্কৃতির কতিপয় দিকের সাধারণ আচার অনুষ্ঠান, রীতিনীতি ও বিশ্বাস যেগুলোকে সমাজে সবাই মেনে চলে। তাহলে এটাকে আমরা বলছি সাংস্কৃতিক সার্বজনীনতা। সাংস্কৃতিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তনটা তোমরা জানো যে হোয়াট ইজ কালচারাল চেঞ্জ। এখানে মডিফিকেশন আছে of a society through innovation, invention, discovery or contact with other societies। অর্থাৎ আমরা সংস্কারের মাধ্যমে যে উদ্ভাবন বলো, আবিষ্কার বলো, যা কিছুই করি না কেন, সেটা কাদের জন্য করি? অর্থাৎ সোসাইটির জন্য করি, সমাজের জন্য করি। যে সমাজ এটাকে গ্রহণ করে কিভাবে? দেখো, এই যে পিপল, সমাজে যারা আমরা বাস করি, ওই পিপল কিভাবে কাজ করে? এটা টেকনোলজির মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে হোক, বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে হোক, উদ্ভাবনের মাধ্যমে হোক, এই টেকনোলজির মাধ্যমে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আসে, একটা চেঞ্জ চলে আসে। তাহলে এই কালচারাল চেঞ্জটা মানুষের আচরণগত পরিবর্তন হতে পারে, বৈষয়িক পরিবর্তন হতে পারে, যেটাকে আমরা বলছি বস্তুগত পরিবর্তন এবং অবস্থাগত পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে এই কালচারাল চেঞ্জটা কিন্তু আসলে একটা অবকাঠামোর পরিবর্তন, অর্থাৎ সমাজ কাঠামোর পরিবর্তনের মধ্য দিয়েই সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়। তো আমরা আজকে এই কালচারের উপরে যে ক্লাসটা নিলাম, আশা করছি তোমরা এই ক্লাসটার অনেক বেশি উপকৃত হবে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কিংবা কোনো প্রয়োজনীয় প্রশ্নের তোমরা করতে পারো, থ্রো করতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সরাসরি আমাদের আদর্শ পেজে সরাসরি যোগাযোগ করলে আমরা তোমাদের সকল সহযোগিতা পূরণ করবো বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ।